আমার গল্প থেকে গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি পড়ছি সাপের ছোবল। আজ মনে ভাবি আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয়ে পিছাইয়া আসি নাই। সেই দিনটিকে উপলক্ষ করিয়া যে জিনিসটি দেখিয়া লইয়াছিলাম, সারা জীবনের মধ্যে পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াও তেমন কয়জনের ভাগ্যে ঘটে। আমি বা তাহার মতো আর কোথায় দেখিতে পাইলাম। জীবনে এমন সব শুভ মুহূর্ত অনেকবার আসে না। একবার যদি আসে, সে সমস্ত চেতনার উপর এমন একটি গভীর ছাপ মারিয়া দিয়া যায় যে সেই ছাঁচেই সমস্ত পরবর্তী জীবন গড়িয়া উঠিতে থাকে। আমার তাই বোধ হয়, স্ত্রীলোককে কখনো আমি ছোট করিয়া দেখিতে পারিলাম না। শ্মশানের সেই সংকীর্ণ ঘাটের পাশে বটবৃক্ষ মূলে ডিঙ্গি বাঁধিয়া যখন দুজনে রওনা হইলাম, তখনও অনেক বেলা ছিল। কিছুদূর গিয়া ডান দিকে বনের ভিতর ঠাহর করিয়া দেখায় একটা পথের মতো দেখা গেল। ইন্দ্র তাহা ধরিয়াই ভিতরে প্রবেশ করিল। প্রায় 10 মিনিট চলিবার পর একটা পর্ণ কুঠির দেখা গেল। কাছে আসিয়া দেখিলাম, ভিতরে ঢুকিবার পথ আগর দিয়া আবদ্ধ। ইন্দ্র সাবধানে তাহার বাঁধন খুলিয়া ঠেলিয়া দিয়া প্রবেশ করিল এবং আমাকে টানিয়া লইয়া পুনরায় তেমনি করিয়া বাঁধিয়া দিল। আমি তেমন বাসস্থান কখনো জীবনে দেখি নাই। একে তো চতুর্দিকে নিবিড় জঙ্গল, তাহাতে মাথার উপরে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ এবং পাকুর গাছে সমস্ত জায়গাটা যেন অন্ধকার করিয়া রাখিয়াছে। আমাদের সাড়া পাইয়া একপাল মুরগি এবং ছানাগুলো চিৎকার করিয়া উঠিল। একধারে বাঁধা গোটা 2 ছাগল ম্যাঁ ম্যাঁ করিয়া ডাকিয়া উঠিল। সম্মুখে চাহিয়া দেখি, ওরে বাবা, একটা প্রকাণ্ড অজগর সাপ আঁকিয়া বাঁকিয়া প্রায় সমস্ত উঠান জুড়িয়া আছে। চক্কের নিমিষে অস্ফুট চিৎকারে মুরগিগুলোকে আরও তস্ত্রভীত করিয়া দিয়া আঁচড় পিচড় করিয়া একেবারে সেই বেড়ার উপর চড়িয়া বসিলাম। ইন্দ্র খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া কহিল, ও কিছু বলে না রে, ও বড় ভালো মানুষ, ওর নাম রহিম, বলিয়া কাছে গিয়া তাহার পেটটা ধরিয়া টানিয়া উঠানের ওধারে সরাইয়া দিল। তখন নামিয়া আসিয়া ডান দিকে চাহিয়া দেখিলাম, সেই পর্ণ কুঠিরের বারান্দার উপরে বিস্তর ছেঁড়া চাটাই ও ছেঁড়া কাঁথার বিছানায় বসিয়া একটি দীর্ঘকায় পাতলা গোছের লোক প্রবল কাশির পরে হাঁপাইতেছে। তাহার মাথায় জটা উঁচু করিয়া বাঁধা, গলায় বিবিধ প্রকারের ছোট বড় মালা, গায়ের জামা এবং পরনের কাপড় অত্যন্ত মলিন এবং এক প্রকার হলদে রঙে ছোপানো। তাহার লম্বা দাড়ি বস্ত্রখণ্ড দিয়া জটার সহিত বাঁধা ছিল বলিয়াই প্রথমটা চিনিতে পারি নাই, কিন্তু কাছে আসিয়াই চিনিলাম সে সাপুড়ে। মাস 6 পূর্বে তাহাকে প্রায় সর্বত্রই দেখিতাম। আমাদের বাটিতেও তাহাকে কয়েকবার সাপ খেলাইতে দেখিয়াছি। ইন্দ্র তাহাকে সাহজি সম্বোধন করিল এবং সে আমাদিগকে বসিতে ইঙ্গিত করিয়া হাত তুলিয়া ইন্দ্রকে গাঁজার সাজ সরঞ্জাম এবং কলিকাঠি দেখাইয়া দিল। ইন্দ্র দ্বিরুক্তি না করিয়া আদেশ পালন করিতে লাগিয়া গেল এবং প্রস্তুত হইলে সাহজি সেই কাশির উপর ঠিক যেন মরি বাচি পণ করিয়া টানিতে লাগিল এবং এক বিন্দু ধোঁয়াও পাছে বাহির হইয়া পড়ে এই আশঙ্কায় নাকে মুখে বাম করতল চাপা দিয়া মাথায় একটা ঝাঁকানির সহিত কলিকাটি ইন্দ্রের হাতে তুলিয়া দিয়া কহিল, পিও। ইন্দ্র পান করিল না, ধীরে ধীরে নামাইয়া রাখিয়া কহিল, না। সাহজি অতিমাত্রায় বিস্মিত হইয়া কারণ জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করিয়াই সেটা নিজেই তুলিয়া লইয়া টানিয়া টানিয়া নিঃশেষ করিয়া উপর করিয়া রাখিল। তারপরে দুজনের মৃদুকণ্ঠে কথাবার্তা শুরু হইল। তাহার অধিকাংশ শুনিতেও পাইলাম না
বুঝিতেও পারিলাম না। কিন্তু একটা বিষয় লক্ষ্য করিলাম, শাহজি হিন্দিতে কথা কহিল, ইন্দ্র বাংলা ছাড়া কিছুই ব্যবহার করিল না। শাহজির কণ্ঠস্বর ক্রমেই উত্তপ্ত হইয়া উঠিতেছিল এবং দেখিতে দেখিতে তাহা উন্মত্ত চিৎকারে পরিণত হইল। কাহাকে উদ্দেশ্য করিয়া সে যে এরূপ অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করিতে লাগিল, তাহা তখন বুঝিলে ইন্দ্র সহ্য করিয়াছিল বটে, কিন্তু আমি করিতাম না। তারপর লোকটা বেড়ায় ঠেস দিয়া বসিল এবং অনতিকাল পরে ঘাড় গুজিয়া ঘুমাইয়া পড়িল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসিয়া থাকিয়া যেন অস্থির হইয়া উঠিলাম। বলিলাম, বেলা যায়, তুমি সেখানে যাবে না? কোথায় শ্রীকান্ত? তোমার দিদিকে টাকা দিতে যাবে না? দিদির জন্যই তো বসে আছি, এই তো তার বাড়ি। এই তোমার দিদির বাড়ি? এরা তো সাপুরে, মুসলমান। ইন্দ্র কি একটা বলিতে উদ্যত হইয়াই চাপিয়া গিয়া চুপ করিয়া আমার দিকে চাহিয়া রহিল। তাহার দুই চক্ষের দৃষ্টি বড় ব্যথায় একেবারে যেন ম্লান হইয়া গেল। একটু পরেই কহিল, সাপ খেলাবো, দেখবি শ্রীকান্ত? তাহার কথা শুনিয়া অবাক হইয়া গেলাম। তুমি সাপ খেলাবে কি? কামড়ায় যদি? ইন্দ্র উঠিয়া গিয়া ঘরে ঢুকিয়া একটা ছোট ঝাঁপি এবং সাপুরের বাঁশি বাহির করিয়া আনিল এবং সম্মুখে রাখিয়া ঢালার বাঁধন আলগা করিয়া বাঁশিতে ফোঁ দিল। আমি ভয়ে আড়ষ্ট হইয়া উঠিলাম। ঢালা খুলো না ভাই, ভেতরে যদি কোকড়ো সাপ থাকে। ইন্দ্র তাহার জবাব দেওয়া আবশ্যক মনে করিল না, শুধু ইঙ্গিতে জানাইল যে সে ঘোকরো সাপেই খেলাইবে এবং পরক্ষণেই মাথা নাড়িয়া নাড়িয়া বাঁশি বাজাইয়া ঢালাটা তুলিয়া ফেলিল এবং সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোগ্র এক হাত উঁচু হইয়া ফণা বিস্তার করিয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া ইন্দ্রের হাতের ঢালায় একটা তীব্র ছোবল মারিয়া ঝাঁপি হইতে বাহির হইয়া পড়িল। বাপরে বলিয়া ইন্দ্র উঠানে লাফাইয়া পড়িল। আমি বেড়ার গায়ে চড়িয়া বসিলাম। ক্ষুদ্র সর্পরাজ বাঁশির লাউয়ের উপর আর একটা কামড় দিয়া ঘরের মধ্যে গিয়া ঢুকিল। ইন্দ্র মুখ কালি করিয়া কহিল, এটা একেবারে বুনো, আমি যাকে খেলাই সে নয়। ভয়ে বিরক্তিতে রাগে আমার প্রায় কান্না আসিতেছিল। বলিলাম, কেন এমন কাজ করলে? ও বেরিয়ে যদি শাহজিকে কামড়ায়? ইন্দ্রের লজ্জার পরিসীমা ছিল না। কহিল, ঘরের আগরটা টেনে দিয়ে আসব? কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকে? আমি বলিলাম, তাহলে বেরিয়ে ওকে কামড়াবে। ইন্দ্র নিরুপায়ভাবে এদিক ওদিকে চাহিয়া বলিল, কামড়াক বেটাকে, বুনো সব ধরে রাখে, গাঁজাখোর শালার এতটুকু বুদ্ধি নেই। আজ এই পর্যন্তই। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এর পরবর্তী পর্ব হচ্ছে ইন্দ্রনাথ ও অন্নদা দেবী, পর্ব 1।